অবাধ্য আবদার পর্ব 10 লিখেছেন তাসনুবা রহমান মায়া। বিকেলের পর থেকেই দুইটা দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ ছিল দুইটা মনও। একজন রাগে জ্বলছিল, অন্যজন কষ্টে। আরাধ্য আর ঈশান্তা কেউ ঘর ছেড়ে বের হয়নি একবারও। সন্ধ্যা নেমেছে। নিচতলার লিভিং রুমে কোলাহল, বিদায়ের প্রস্তুতি। ঈশান্তার মা বারবার ডাকছিল, ঈশান্তা শোনো, একটু নিচে এসো মা, তোমার মামারা বেরোবে এখন। কিছুটা অনিচ্ছায়, কিছুটা ক্লান্ত মুখে ঈশান্তা দরজা খুলে বের হলো। সিঁড়ি দিয়ে নামতেই কানে এলো এলিনা, রায়ান আর আদিলের কথাবার্তা। এলিনা হাসছে, আদিল আর রায়ান হালকা গল্পে মেতে আছে। কিন্তু আশেপাশে আরাধ্য নেই। ঈশান্তার চোখ খুঁজে ফিরল, কোথাও নেই ও। তখনই এলিনা জিজ্ঞেস করল, আরাধ্য কোথায়? আদিল কাঁধ ঝাঁকিয়ে বলল, রুমেই আছে মনে হয়, আজকাল তো বেশিরভাগ সময় সেখানেই থাকে। রায়ান বলল, দাঁড়া, আমি গিয়ে ডেকে আনি। তবে ওর কথা শেষ হওয়ার আগেই এলিনা এগিয়ে এলো, চোখে একটা দুষ্টু হাসি, ঠোঁটে ছটফটে কণ্ঠে বলল, ডাকা লাগবে না, আমি নিয়ে আসছি ওকে। এইটুকু বলেই এলিনা ঘুরে দাঁড়ালো আরাধ্যর ঘরের দিকে যাওয়ার জন্য। ঈশান্তা দাঁড়িয়ে রইল, চোখে ধরা পড়ল এক অদ্ভুত ভার। ওর মনটা হঠাৎ করে অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। ও কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল সবার মাঝে। আর ওর চোখ দুটো ধীরে ধীরে এলিনার পেছনে আটকে গেল। মুখ ভার হয়ে এলো ঈশান্তার। না বলা হাজারটা প্রশ্ন ওর ভিতরে চাপা পড়ে রইল। আপনার খেয়াল রাখার জন্য যদি কাউকে দরকার হয় তবে সেটা আমি নই কেন, আরাধ্য ভাই? এলিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো আরাধ্যর ঘরের দরজার সামনে। একটুও ইতস্ত বোধ না করে সে নক করল। মুহূর্তখানেক পর দরজাটা খুলে গেল। আরাধ্যর মুখে কোনো ভাব নেই, চোখে ক্লান্তি, ঠোঁটে নির্লিপ্ততা। এলিনা জিজ্ঞেস করল একরাশ অভিমান মেশানো কণ্ঠে, কিরে, তুই সারাদিন ঘরেই কি করিস বলতো? আমি চলে যাচ্ছি, নিচে আয়। আরাধ্য গম্ভীর গলায় বলল, দেখা তো হয়ে গেল, নিচে যাওয়ার দরকার নেই। এলিনা চোখ কুঁচকে বলল, না, তোকে নিচে যেতেই হবে। আমি যাচ্ছি, বিদায় জানাতে পারবি না? আরাধ্য বিরক্ত গলায় বলল, এত নাটক না করলেও চলে এলি। আমি ঠিক আছি, আর তোর বিদায়ে আমি খুব ভাঙব না, চিন্তা করিস না। এলিনা এবার রেগে গিয়ে বলল, তুই এমন কেন রে, সবসময় এমন গম্ভীর, এমন রোড? চল এখনই নিচে। আরাধ্য বিরক্ত মুখে পেছন ফিরতে যাবে, ঠিক তখনই এলিনা ওর হাত ধরে বলল, না, এইবার আর ছাড়ছি না, নিচে যেতেই হবে, চল। আরাধ্য প্রথমে বাধা দিলেও এলিনার জেদের কাছে হার মানল। ও চুপচাপ এলিনার টানে নিচে নামতে শুরু করল। সিঁড়ি ধরে নামতে নামতে সেই মুহূর্তে নিচে দাঁড়িয়ে থাকা ঈশান্তার চোখ গিয়ে পড়ল তাদের দিকে। এলিনার হাত শক্ত করে ধরা আরাধ্যর হাত, দুজনের মাঝে অদ্ভুত একটা ঘনিষ্ঠতা। ঈশান্তার বুকের ভেতর যেন কিছু একটা ধসে পড়ল। ওর দমটা যেন একটু আটকে গেল, হাত দুটো কেমন ঠান্ডা হয়ে এলো। মনের ভেতর
এক ভয় ঢুকে গেল। আরাধ্য ভাই কি এলিনার বেশি গেছে? নিজেকে প্রশ্ন করল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে চোখে লুকিয়ে রাখা কঠিন হয়ে গেল এক ফোঁটা জল। সেটা যেন ও নিজেই টের পেল না। এলিনা আরাধ্যকে টেনে এনে নামিয়ে দিল ড্রয়িং রুমে। আরাধ্য একরাশ অনিচ্ছা নিয়ে দাঁড়িয়ে থাকলেও বাকিরা বেশ হাসি খুশি ছিল। আদিল বলল, এই তো ভাইজানকে তো অবশেষে নামানো গেল। রায়ান মুচকি হেসে যোগ করল, আসলে এলি পারে ওকে এভাবে নামাতে। এলিনা হাসল, অবশ্যই, আরাধ্যকে ঘাড় ধরে না আনলে তো নামে না। আরাধ্য গম্ভীর মুখে বলল, তোরা মিলে মজা নিচ্ছিস, আমি সেটা বুঝতে পারছি। আদিল হেসে বলল, আরাধ্যর মুখটা একটু নরম কর, সবসময় এমন গম্ভীর থাকলে আমরা তো ভয় পাই। রায়ান বলল, এই চেহারা তো এলিনার সামনে আলাদা হয়ে যায় দেখি। এলিনার গালে হালকা লাল আভা ফুটে উঠল। আরাধ্য ওদের দিকে তাকিয়ে শুধু বলল, তোদের কথা শেষ হয়েছে? চারজনের এই খুনসুটি, হাসি ঠাট্টা আর স্বাভাবিক বন্ধুত্ব ঈশান্তা এক কোণ থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবার মাঝখানে যেন এলিনা আর আরাধ্য একটু বেশি কাছাকাছি, এইটুকু সে বুঝতে পারছিল। ঈশান্তার বুকের মধ্যে হালকা একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল। চোখে না থাকলেও মনে এক অজানা অভিমানের ঝড় বইছিল। নিজে মনে বলল, ঈশান্তা, আপনি তো সবার সাথে মিশে যান, হাসেন, কথা বলেন, আমার সাথে তো একটুও ভালোভাবে কথা বলেন না। আমি একটু হাসলে, কারোর সাথে কথা বললে রাগে আগুন হয়ে যান। কেন এমন করেন আপনি আরাধ্য ভাই? আমার প্রতি আপনার অধিকার আছে নাকি? আপনার আসলে কিছুই যায় আসে না। ঈশান্তার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অভিমান চোখ নামিয়ে ফেলল নিঃশব্দে। আরাধ্য এলিনার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বললেও তার নজর পড়ে গেল ও পাশের কোণে দাঁড়িয়ে থাকা আরিক আর ঈশান্তার দিকে। ওর চোখ দুটো হঠাৎ রক্তচক্ষুর মতো জ্বলে উঠল। আরিক এগিয়ে গিয়ে ঈশান্তার কাঁধে আলতো করে হাত রাখল। ঈশান্তা, আর ইউ ওকে? তোমাকে খুব চুপচাপ লাগছে, নরম কণ্ঠে বলল ও। ঈশান্তা কিছুক্ষণের জন্য নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। চোখ তুলে তাকিয়ে মৃদু হাসল। না না, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি, বলল ঈশান্তা। আরাধ্যর রাগ যেন তখনই চূড়ায় পৌঁছালো। মুখের অভিব্যক্তি কঠিন হয়ে উঠল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। বহিরঙ্গে ঠান্ডা, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছিল। আরিক তখনও ঈশান্তার দিকে তাকিয়ে কিছু কথা বলছিল, হালকা হেসে। আরাধ্যর মনে হচ্ছিল ওদের সাথে দাঁড়িয়ে থাকা, কথা বলা, এমনকি ঈশান্তার সেই মৃদু হাসিটাও তার সহ্য হচ্ছে না। আচ্ছা ঈশান্তা, ভালো থেকো, আজ যাচ্ছি, বলল আরিক। আবার আসবেন, মৃদু স্বরে বলল ঈশান্তা। আরিক তখন কিছু বলল না, শুধু এক ঝলক গভীর হাসি দিয়ে তাকালো। তারপর মনে মনে বলল, অবশ্যই আসবো সুইট হার্ট, শুধু এই বাড়িতে নয়, তোমার মনেও আসবো আমি, তোমার মনে জায়গা করে নেব। আর তার জন্য তো আমায় বারবার আসতেই হবে। আরাধ্যর চোয়াল শক্ত হয়ে উঠল। ও জানে এই লড়াইটা এবার শুরু হয়ে গেছে, আর হারার ইচ্ছে ওর একদমই নেই। বাড়ির মূল দরজার কাছে এসে দাঁড়ালো সবাই। আরিক, এলিনা আর ঈশান্তার মামা মামি বিদায় নিচ্ছে।
সবার ব্যস্ততার মাঝে হঠাৎ আরিক একবার পিছনে ফিরে তাকালো ঠিক সেদিকে যেখানে দাঁড়িয়েছিল ঈশান্তা। ঈশান্তার চোখে চোখ রাখতেই মনে মনে বলল, আবার দেখা হবে আমাদের সুইটহার্ট, খুব জলদি দেখা হবে, খুব জলদি। তার ঠোঁটে ফুটে উঠল এক চৌড়া আত্মবিশ্বাসী হাসি। চারপাশের কেউ হয়তো খেয়াল করল না, কিন্তু একজনের চোখ এড়ায়নি এই মুহূর্তটা, আরাধ্য। সেই চোখ, সেই হাসি, সব কিছুর মানে ঠিকই বুঝে ফেলেছে সে। ওর চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো। মনে মনে বলে উঠল, তুই আগুন নিয়ে খেলতে এসেছিস আরিক, ভেবেছিস তোর মিষ্টি হাসি দিয়ে সব জিতে নিবি। ভুল করছিস, এই আগুনেই পুড়বি তুই। আমার লিটল বার্ডকে ছুঁতে এলি, তাহলে পুড়ে ছাই হয়ে যেতে হবে তোকে। বলেই আরাধ্যর ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় ভয়ঙ্কর হাসি। ঝড়ের আভাস যেন স্পষ্ট হয়ে উঠেছে। ভালোবাসা, অহংকার আর অধিকার নিয়ে এই যুদ্ধে কার জয় হবে তা সময়ই বলে দেবে। অতিথিদের বিদায়ের পর বাড়িতে নেমে এলো একরকম নিস্তব্ধতা। সেই নীরবতা ভেঙে আরাধ্য নিজেই ঘরের দিকে এগোতে শুরু করল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে ডাক পড়ল, আরাধ্য দাঁড়াও। কণ্ঠস্বর ছিল আরমান খানের। আরাধ্য থেমে গেল। চোখে মুখে কোনো প্রকাশ নেই, তবু কণ্ঠস্বরের গম্ভীরতা বুঝিয়ে দিল কিছু একটা হতে চলেছে। আরমান খান চারপাশে সবার দিকে তাকিয়ে বললেন, তোমাদের সাথে কিছু কথা আছে, সবাই বসো। তার নির্দেশে ইমতিয়াজ খান প্রথমে এগিয়ে গিয়ে সোফায় বসে পড়লেন। তার পাশে জায়গা নিল আরাধ্য। আরমান খান নিজেও সোফায় বসলেন। চোখ ঘুরিয়ে তাকালেন আনিলার দিকে। বিয়ের দিনটা কিন্তু একেবারে সামনে। তুমি কি কি আয়োজন চাও সেটা বলো মা। আনিলার মুখের ভঙ্গিমা মুহূর্তেই পাল্টে গেল। অপছন্দ, নির্লিপ্ততা আর অভিমান যেন স্পষ্ট হয়ে উঠল তার চোখে। নিচু গলায় বলল, তোমাদের যা ভালো মনে হয় তাই করো বাবা। ইমতিয়াজ খান আশ্চর্য হয়ে বললেন, তোর বিয়ে, তোরই তো একটা স্বপ্ন, তুই কি চাস বল, আমরা সেভাবেই সব আয়োজন করব। আনিলা ঠান্ডা কণ্ঠে বলল, আমার আলাদা কোনো প্ল্যান নেই। সবার সামনে এমন উদাসীন উত্তর সবাইকে অস্বস্তিতে ফেলে দিল। আর তখনই আমিষা চুপ করে থাকতে পারল না। মৃদু হেসে বলল, আপু, তোমার বিয়ের শপিং তো এখনো হয়নি, কোনো শপিংই তো করা হয়নি। আমিষার এই স্বাভাবিক কথাতেই যেন আগুনে ঘি পড়ল। আনিলা বিরক্ত ভঙ্গিতে বলল, তোদের এত শপিংয়ের ইচ্ছে থাকলে তোরাই করে নে, আমাকে এসব বলিস না। আমিষা একটু থমকে গিয়ে আবার বলল, বাহ রে, তোমার বিয়ে, তোমাকেই তো বলতে হবে আপু। তুমি কি কি চাও, কি কেনা হবে, এসব তো তোমাকেই ভাবতে হবে, তাই না? আনিলা এবার যেন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। রেগে উঠে বলল, না, ভাবতে হবে না, যার যা ইচ্ছা করুক, আমি কিছুই জানি না, কিছু জানতেও চাই না। সবাই হতবাক হয়ে চেয়ে রইল আনিলার দিকে। তখন ঈশান্তা শান্ত গলায় বলল, আপু, রেগে যাচ্ছ কেন? আমিষা তো এমনিই বলেছে, তোমার কি মন খারাপ? আনিলা সংক্ষিপ্ত উত্তর দিল, না, সব ঠিক আছে। এরপর সে আর কিছু না বলে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। ঘরের মধ্যে একটা অদ্ভুত গুমোট ভাব ছড়িয়ে পড়ল। সবাই একে একে নিজেকে অন্য কাজে ব্যস্ত করার চেষ্টা করল। কেউ কিছু বলল না।
কেউ কিছু ভাবল না, তবে একজন ছাড়া, আরাধ্য। চোখ সরালো না আনিলার পেছন থেকে। ওর মুখের অভিব্যক্তি, কথা বলার ভঙ্গি সব কিছু গভীরভাবে খেয়াল করছিল। আরাধ্যর মনে তখন একটা চিন্তা স্পষ্টভাবে দানা বাঁধছে। না, আনিলা এমন না। এই মেয়েটা এমনভাবে উত্তর দেয় না কখনো। কিছু একটা হয়েছে, কিছু একটা লুকাচ্ছে। আরাধ্য ভ্রু কুঁচকে উঠল। সেই মুহূর্তে অন্যরা হয়তো পরিস্থিতিকে ভুলে যাবে, কিন্তু আরাধ্য জানে এই গল্পের ভেতরে আছে অন্য কোনো গল্প, আর সেটা সে বের করেই ছাড়বে। রাত অনেকটা গড়িয়েছে, ঘরের আলো জ্বলছে, কিন্তু তার আলোয় আনিলার চোখের অশ্রু লুকিয়ে নেই। আনিলা বারান্দায় দাঁড়িয়ে আছে, নিঃশব্দে চোখের জল ফেলছে। চারপাশে নীরবতা। নিচের গাছের পাতা একটু একটু দুলছে বাতাসে। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তার আলো যেন আনিলার চোখের কান্নাকে শান্ত করতে পারছে না। হঠাৎ দরজায় নক করার শব্দে চমকে উঠল আনিলা। ভেজা চোখে পেছনে না তাকিয়ে বলল, দরজা খোলা আছে। কিছু মুহূর্ত পর সেই পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আনিলা। কণ্ঠটা শোনামাত্র আনিলা ঘুরে দাঁড়ালো, চোখের জল তাড়াহুড়ো করে মুছে ফেলল। ভাইয়া, তুমি আমার ঘরে? এই সময় তার গলায় ছিল বিস্ময়ের ছায়া। আরাধ্য ধীর পায়ে এগিয়ে এলো, চোখে ছিল একরাশ চিন্তার ছাপ। বলল, তোর সাথে একটু কথা বলতে এসেছি। আনিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্তের নীরবতার পর হঠাৎ আরাধ্য সরাসরি জিজ্ঞেস করল, তোর বিয়েতে কোনো আপত্তি আছে আনিলা? প্রশ্ন শুনেই যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল আনিলা। কিছুক্ষণের নীরবতা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, না না ভাইয়া, আপত্তি কেন থাকবে? আরাধ্য ভ্রু কুঁচকে বলল, তোর কথাবার্তা আর ব্যবহার কিন্তু তা বোঝা যাচ্ছে না। আনিলা এক নিঃশ্বাসে বলে উঠল, আসলে তোমাদের ছেড়ে যেতে হবে তো, তাই মনটা একটু খারাপ। আরাধ্য জানে এই উত্তরটা সত্যি নয়, তার চোখে সব স্পষ্ট। আনিলা, তোর কোনো সমস্যা থাকলে আমাকে বল, আমি তো তোর ভাই। আরাধ্যের কণ্ঠ ছিল এক ধরনের উদ্বেগ। আনিলা আবারও মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, কোনো সমস্যা নেই। আরাধ্য কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। ও বুঝতে পারছিল আনিলা কিছু একটা লুকোচ্ছে, তবুও আর জোর করল না। তারা আরও কিছুক্ষণ কথা বলল, শৈশবের গল্প, ভাই বোনের খুনসুটি, ছোট ছোট হাসির স্মৃতি। কিছুক্ষণের জন্য হলেও সেই আবেগঘন মুহূর্তে দুজনেই যেন একটু শান্তি খুঁজে পেল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আরাধ্য একবার থেমে বলল, তুই যা চাস সেটা আমাকে বলবি, তোর ভাই সবসময় তোর পাশে আছে। আনিলা একটু হাসল, চোখের কোণে আবারও একটু জল চিকচিক করল। জানি ভাইয়া, তোমার মতো ভাই থাকলে আর কিছু লাগে না। আরাধ্য একবার মাথা জাকালো, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আর পেছনে রইল আনিলা, বারান্দায় দাঁড়িয়ে আবারও একা। কিন্তু এবার সেই একাকিত্বে যেন একটা আশ্বাস মিশেছিল, তার ভাই আছেই, সবসময়, নির্ভরতার মতো। আরাধ্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আনিলা যেন আর নিজেকে সামলে রাখতে পারল না। ধপ করে বিছানায় বসে পড়ল। তার চোখে আবারও ভিজে উঠছে কর্ণের কোণ। সে একা, নিঃসঙ্গ আর হতাশ। একটু পরে ও নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করল। চোখ দুটো ফাঁকা, অথচ মনের মধ্যে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে।
আমি জানি ভাইয়া, তোমাকে যদি সত্যিটা বলতাম তুমি নিশ্চয়ই বাবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াতে, আমার কথা বিশ্বাস করতে। একটা হালকা নিঃশ্বাস ছেড়ে আনিলা আবার বলল, কিন্তু আমি চাই না তোমার আর বাবার মধ্যে কোনো ঝামেলা হোক। তুমি তো বহু বছর পর আমাদের মাঝে ফিরে এসেছো, সবাই কত খুশি। সেই খুশিতে যদি আমার জন্য ছায়া পড়ে যায়, আমি তা চাই না ভাইয়া। একটু থেমে ও চোখ বন্ধ করে নিল। এই বিয়েতে আমি একা কষ্ট পাচ্ছি, সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার জন্য যদি তোমরা সবাই কষ্ট পাও, মা বাবা তুমি, তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। ওর চোখের কোণা ভিজে উঠছে আবার। একটু থেমে আবার মুখ তুলল আনিলা। আর তোমাকে কি বলবো? যার বোঝার কথা সেই যদি না বুঝে, তোমাকে বলেও বা কী করবে, কি হবে? একটা দীর্ঘশ্বাস, ভারী নিঃশ্বাস ফেলল আনিলা। তার কণ্ঠে ছিল চাপা কান্না, চাপা অভিমান আর অগণিত না বলা অনুভব। এই বলা না বলা কথার ভারেই যেন ওর ঘরটা নিঃশব্দ হয়ে উঠল। আর আনিলা নিঃশব্দ সেই অন্ধকারে একা কষ্ট চেপে বসে রইল।